হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল। দেখছো সকাল হয়ে গেছে আর আমি চারজনকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর আজকের গন্তব্যস্থান হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন। হ্যাঁ, আজকে আমি চারজনকে ইন্ডিয়ান রেলওয়ে নামক রথে তুলে দিতে বেরিয়েছি। আর আসার সময় আমি বাই রোড এসেছিলাম একে নিয়ে, কিন্তু যাওয়ার সময় একে আমি ট্রেনে ছেড়ে দিচ্ছি আর আমিও ট্রেনে যাচ্ছি। কারণ একটাই, ফ্যামিলিকে আমি একা ছাড়তে চাইছি না এখন, যার জন্য ওকে ট্রেনে তুলে দিচ্ছি। আর ট্রেনে অনেক সমস্যা হতে পারে, চার্জারের ড্যামেজ হতে পারে। সবকিছু জানা সত্ত্বেও আমি মজবুরিতে ওকে গাড়িতে উঠাতে হচ্ছে। আমার কাছে কোনো দুসরা অপশন নেই। চলো, যাই হোক। তো আজকে যে ইন্ডিয়ান রেলওয়েতে করে বাইক বেগারা কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করা হয় সেটার একটা ডিটেলস ভিডিও চ্যানেলটিতে দেওয়া হবে। আর আগে আমার ডিস্টেন্স সম্পর্কে একটু ভুল ধারণা ছিল। এখান থেকে হাওড়া রেলওয়ে স্টেশন 50 কিলোমিটার দূর, কিন্তু কুয়াশা আর জ্যামের কারণে ওটা 100 কিলোমিটারের উপরে ধরে নিতে পারো। কারণ 100 কিলোমিটার দূর যেতে যতটা সময় লাগে তার থেকে বেশি সময় লাগবে এই 50 কিলোমিটার দূর যেতে। কারণ এর আগে আমি কোনোদিন ট্রেনে করে বাইক বেগারা কিছু কোনো জায়গায় নিয়ে যাইনি। আজকে আমার এটা ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স বলতে পারো। তো চলো তাহলে রাস্তায় বেশি বক বক না করে মেন প্রসেসটাই দেখাই হাওড়াতে গিয়ে। গাড়িটা ট্রেনে তুলে দেওয়ার সব থেকে যে পয়লা স্টেপটা রয়েছে সেটা হচ্ছে আমার ডকুমেন্টসগুলো জেরক্স করে নেওয়া। জেরক্স হবে কোথায়? দাদা জেরক্স হবে? হ্যাঁ, চলো এদিকে একটা জেরক্সের দোকান দেখতে পেয়েছি, দেখি হয় কিনা। চলো, ফাইনালি পেলাম। আর হচ্ছে এখানে ফার্স্ট স্টেপ কমপ্লিট। আগে দুই জায়গা থেকে রিটার্ন এসেছি, এটা তিসরা নাম্বার ছিল। আর এখানেই জেরক্সটা হলো। তো পয়লা স্টেপ यानी ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার বাকি যে কাজগুলো সব ওখানে গিয়েই হবে। তো চলো ওখানে যাই, তারপরে প্রসেসটা করি। এখন আমি বারাসাত মেডিকেল কলেজ ওভারটেক করছি। আর এখান থেকেই শুরু হয়ে যাবে প্রচন্ড পরিমাণে জ্যাম। এখানে গাড়ি চালাতে গেলে গাড়ির ইঞ্জিন নয়, শুধু দিমাগ গরম হবে। হ্যাঁ, এরকম ভাবেই যেতে হবে হাওড়া অবধি। अबे यार कोई तो साइड में जाओ। এখানে বেশি স্পিডে গাড়ি চালানো যাবে না, কারণ আমি একটু আগেই পিছনে দেখে আসলাম। স্পিডোমিটার লাগিয়ে রেখেছে, যদি স্পিডটা কত দিয়েছে জানি না, হয়তো 40 या 45 তকই থাকবে, তার উপরে গেলেই চালান কাটবে। যা ফিরছে ট্রাফিক। তবে এখানে 1.5 থেকে 2 কিলোমিটারে হার জায়গায় সিগন্যাল লাগানো রয়েছে, রেড লাইট। আর সব জায়গাতেই দাঁড়াতে হচ্ছে টুকটাক। আসলে এই এক্সপিরিয়েন্সটা সারা জীবন একটা বড় সড়ো ব্যাপার হয়ে থেকে যাবে। কারণ মহারাষ্ট্র থেকে 1400 কিলোমিটার দূরে বাইক নিয়ে আসা, আর লাইফে ফার্স্ট টাইম এত বড় একটা রাইড, সরি আর
এত বড় একটা রাইড করা যে কোনো মানুষের কাছে অনেক বড় একটা ব্যাপার। চলো, লাইফের একটা গজবকে এক্সপিরিয়েন্স হয়ে গেল এই বাইক রাইডিংটা। আর নেক্সট রাইডিং হবে প্রয়াগরাজ কুম্ভ মেলা। এই জায়গাটা দিয়ে আমি অনেকবার পায়ে পায়ে হেঁটে গেছি, আর এই লাইফে প্রথমবার আমি আমার নিজের বাইকটা নিয়ে সেই জায়গা দিয়েই যাচ্ছি। আমি আমার মাকে নিয়ে এখানে হসপিটালে আসতাম, অ্যাপোলো হসপিটাল, তো অনেকবার হাঁটাহাঁটি করেছি এই জায়গা দিয়ে আমি। পেট্রোল বেশি নেই, কারণ যখন ট্রেনে গাড়িটা ওঠানো হবে পুরো পেট্রোলটা বের করে নেওয়া হবে, যার কারণে আমি পেট্রোলটা ফিল করিনি বেশি। তো গাড়ি হয়তো বা রাস্তায় বন্ধ হয়ে যেতে পারে, যার জন্য আমাকে একটু সাইড দিয়ে যেতে হবে। 20 রাস্তায় যদি গাড়ি বন্ধ হয় তো পিছন দিয়ে কেউ না কেউ অবশ্যই ঠুকে দেবে। তো সালা, আগে একটা সময় ভাবতাম হাইওয়ে রোডের উপর দিয়ে রেলওয়ে লাইন, এটা আবার কি। তো পরে যে বুঝতে পারলাম যে এটা রেলওয়ে ট্র্যাক নয়, এটা কলকাতার একটা খাসিয়াত, কলকাতার একটা বিশেষত্ব বলতে পারো এটাকে, ট্রাম লাইন। এখান দিয়ে ট্রাম চলে। তো গাইজ, এখন আমি হাওড়া রেলওয়ে স্টেশনের সামনেই রয়েছি। এটা হাওড়া রেলওয়ে স্টেশন। আর বাইকটা রেলওয়ে স্টেশনের ভিতরে কি করে এন্ট্রি করতে হবে সেটা আগে আমার জানতে হবে, তারপরে বাকি প্রসেসটা হবে। करा देंगे सब काम करा देंगे कौन? हम पेटी वोटी कर देंगे आपका। ठीक है ना। रास्ता में कहाँ पर ले जाइएगा? हाँ, रास्ता कहाँ? बडनेरा बडनेरा। हाँ, वो गाड़ी पार्सल होगा महाराष्ट्र। महाराष्ट्र बॉम्बे के हाँ, हुआ है बम्बे के लिए नहीं, बडनेरा के लिए जाएगा। बंदेरा अभी कराते में तभी ठीक कराते हैं चले क्या लोगे पैकिंग वैकिंग कराने का? अभी तो मैंने बात किया तो 300 रुपए बोला। पैकिंग वाला लेवल लोडर का खर्चा नहीं लेवल लोडर का खर्चा पैकिंग खाली करवा देंगे। हाँ, ठीक है चलिए और ठीक है चलिए बैठो। এখান থেকে প্রসেসরটা স্টার্ট হয়ে গেছে। আমি পিছনে একটা লোক বসিয়েছি, সে ওরাই প্যাকিং বগেরা এগুলো করে। এরা গেটেই থাকে, গেট থেকেই ইধার, ওখান থেকে এরা গ্রাহক ধরে নিয়ে আসে। इधर खड़ा करो, बडनेरा वर्धा स्टेशन के सामने। पूछ ले रहे ऑफिस में बंदेरा का बुकिंग है कि नहीं ठीक है। बडनेरा अभी गीतांजलि है ना 2 बजे। हाँ आज तो नहीं जा पाएगी, हाँ, आपका टाइम लगेगा। आज बुकिंग होगा, आज क्यों नहीं जा पाएंगे? अगर जगह रहेगा तो आपका जरूरी आएगा। नहीं नहीं, अगर गीतांजलि में नहीं तो बॉम्बे मेल में जाएगा। वो तो अंदर में आपको बोलेगा ना। हाँ हाँ, ऑफिस से पूछ लीजिएगा, काउंटर का है। काउंटर वहाँ जाना पड़ेगा, गाड़ी यहाँ पैकिंग करके वहाँ लेके जाना पड़ेगा 23 मिनट। अच्छा, तो गाड़ी जाएगा कैसे पैकिंग? ऐसे दुबराते हैं हाँ जैसे लेबर ले जाता है ना हाँ, वहाँ पैकिंग होने के बाद चलेगा। अभी तो लोडिंग होता है। हेलो दादा, बोलो बडनेरा का बुकिंग होता है? बडनेरा का गीतांजलि में बडनेरा 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 का बुकिंग नागपुर का होगा। पैकिंग तो करो ठीक भैया, अभी तो फॉर्म थोड़ा। क्या बोले? फॉर्म भर लीजिए अपना। फॉर्म का है? हाँ, 300 रुपया दीजिएगा, हमको तो पैसा खर्चा नहीं दीजिएगा। ठीक है, कम ज्यादा कर लेंगे ना थोड़ा, तुम टेंशन मत लो। फॉर्म का है? ये लीजिए, हाँ रुको, पेन बता दो। आरसी पेपर और आधार कार्ड निकालिए। इसको अपने रखिए, ठीक है। डेली जितना देना रहेगा पूछेगा, अपना दे दीजिएगा, ठीक है। ऐसे तो मिनिमम हम लोग बुलेट का भी 10,000 देते हैं। अब आपके ऊपर डिपेंड, आप कितना दोगे, ठीक है। यानी আমার দৌড়দৌড়ি একটু কমই হবে এদেরকে টাকা দিলে। ও আমার কাগজটায় স্ট্যাম্প লাগাতে যাচ্ছে, মানে আমার পেপারটা স্ট্যাম্প লাগাতে যাচ্ছে, তার জন্য ওকে 20 টাকা দিতে হলো। नहीं, बॉटल नहीं लाए। এখন গাড়ির পেট্রোলটা পুরো খালি করা হবে, মানে এক বুন্দ পেট্রোল গাড়িতে থাকবে না।
पेट्रोल ज्यादा है नहीं होगा उसमें। जो भी रहे निकाल दिया हाँ हाँ গাড়িতে কোনো পেট্রোল থাকবে না, পুরোটাই বের করে নেওয়া হবে, এটাই রেলওয়ের রুলস। পেট্রোলটা একটা ডেঞ্জার জিনিস, যার কারণে গাড়িতে রাখে না। আমি কোনো স্পেশাল বটল নিয়ে আসিনি, তো ইনি নিজেই একটা বটল নিয়ে এলো। এখন পুরো পেট্রোলটা বের করে নেবে। আমি তো ভয় পাচ্ছিলাম হয়তো রাস্তাতে আমার গাড়িটা বন্ধ না হয়ে যায়, কিন্তু এখনো অনেক পেট্রোল রয়েছে গাড়িতে। ও হো হো হো, এখন কাপড় দিয়ে মুছবে এটা, দেখো তো কিছু গলত। আচ্ছা কাপড়টা পরিষ্কার আছে তো, সাফা সাফ है ना कपड़े? तेल का है गुरु, अभी तो वासी हुआ है तो तेल का ही रहता है। वो गाड़ी किए नहीं, वो वाला किया ना तो सामने हुआ, आपने तो तेल नहीं है, अच्छा हुआ नहीं है। मैंने ज्यादा डाला नहीं तेल, बोला थोड़ा ठीक से करना, पैकिंग अच्छी तरह से करना, मैं कुछ बढ़ा ही दूंगा तुम्हारे को, पैकिंग अच्छा होना। हाँ इसलिए तो 600 कम बोले थे। नहीं 600 नहीं, मैं करता तुम्हारे लिए, पर पैकिंग अच्छा करो। প্যাকিং স্টার্ট হয়ে গেছে, আর স্টার্ট হতেই আমি বুঝতে পারছি একদম ঘাটিয়া প্যাকিং করবে, আর এদের কাছে তেমন কোনো ম্যাটেরিয়ালও নেই যেটা দিয়ে ভালো করে প্যাকিংটা করা যায়। জানি না কি হবে, আর মন থেকে একটা খারাপই কিছু একটা আভাস পাচ্ছি আমি, কারণ শুরু যেটা দিয়ে করলো আমার একদম ভালো লাগেনি। প্যাকিং করতে যে জিনিসগুলো লাগে তার কিছুই এদের কাছে নেই, শুধুই টাকা নিচ্ছে লোকের কাছ থেকে। আর আমিও মজবুরিতে আছি, আমার এটা করাতেই হবে। চলো, টারজানের ইন্স্যুরেন্স রয়েছে, প্রবলেম হবে না, যদিও বা কোনো সমস্যা হয় সেটেল হয়ে যাবে সেটা। আমার পিছনে দেখতেই পারছো টারজানের প্যাকিং চলছে, আর এখন একটা বস্তা দিয়ে দিয়েছে, আর সেই বস্তাটা চারপাশে বেঁধে দিচ্ছে যাতে করে বস্তাটা এদিক ওদিক না সরে যায়। বস্তাটা সরে গেলেই গাড়িতে স্ক্র্যাচেস পড়ে যেতে পারে। এখন ওই যে ওর কাছে যে সফট কাগজটা দেখছো, ওটা দিয়ে ও হেডলাইটটা কভার করবে যাতে করে হেডলাইটে কোনো প্রবলেম না হয়। সব থেকে বড় জিনিস অবশ্য হেডলাইটটাই। চলো, প্যাকিং রেডি, আর এখন গোডাউনের দিকে যাচ্ছি। গোডাউনে গাড়িটা রাখা হবে, আর আজকে না হলে কালকে এটাকে ট্রেনে তোলা হবে, কারণ আজকের স্লটগুলো সব বুক হয়ে গেছে বোধহয়, যার জন্য এই গাড়িটা কালকে ট্রেনে তোলা হবে। তো চলো গোডাউনে যাই, আর যে অফিসিয়াল প্রসেসগুলো রয়েছে সেটা করা যায়। তো গাইজ, আমি সব প্রসিজারগুলো কমপ্লিট করে ফেলেছি। একটা প্রবলেম হয়েছে, সেটা আমি বাইরে যেয়েই কথা বলবো তার ব্যাপারে। আর যতক্ষণ না আমি টারজানকে নাগপুর স্টেশনে রিসিভ করব, ততক্ষণ আমার টেনশনটা থেকেই যাবে। এই যে এখানে দেখো দাঁড়িয়ে আছে, বুঝতেও পারা যাচ্ছে না যে এটা আমার বাইক, আমার টারজান গাড়িটাকে আমি গোডাউনে লাগিয়ে দিয়েছি। এখন যাচ্ছি বিলিং কাউন্টারে বিলটা করতে। বিলটা হয়ে যাওয়ার পরে এখানে এসে বারকোডটা দেখাতে হবে, তারপরে আমার কাজ কমপ্লিট, আমি বাড়ি যেতে পারি, আর টারজানকে আমি নাগপুর স্টেশনে পেয়েই যাব। চলো তাহলে বিলিং কাউন্টার থেকে বিলটা করে আর অ্যামাউন্টটা জমা করে আসি, তারপরে বাইরে যেয়ে একটু কথা বলবো। তো এখন আমি বিলিং কাউন্টারের সামনে আছি, বিল কমপ্লিট হয়ে গেছে। আর আমার আইডিয়া ছিল 3000-এর উপরেই যাবে, কিন্তু 2095 রুপিস কেটেছে। আর এখানে শুধুমাত্র কার্ড পেমেন্টই হবে। আর কপাল ভালো, আমি অনেকগুলো কার্ড সাথে করে নিয়ে এসেছিলাম, তো কোনো প্রবলেম হয়নি। আর তো চলো, এখানের প্রসেসটা কমপ্লিট, এই বারকোডটা ওখানে জমা দিতে হবে, আর আজকের মতন আমার কাজ কমপ্লিট। আর পুরো প্রসেসটা আমি একবার বাইরে গিয়ে ভালো করে বলবো। তো পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে। আর যেটা নিয়ে আমার টেনশন, সেটা হচ্ছে আমার গাড়ির যে প্রপার ভ্যালুয়েশনটা, সেটা আমি দিতে পারিনি। আমার গাড়ির প্রপার ভ্যালুয়েশন হবে মিনিমাম 1,50,000, মানে 1.5 লাখের মতন আমার গাড়ির ভ্যালুয়েশনটা এখন রয়েছে। কারণ 3 মাস আগেই আমি গাড়িটা কিনেছি 1,85,000 টাকা দিয়ে। তো মিনিমাম 1.5 লাখ টাকার ভ্যালুয়েশন দিতে পারলে আমি
শান্তিতে থাকতে পারতাম, কিন্তু আমার ভ্যালুয়েশনটা দিতে হয়েছে 30,000। কারণ 50,000 টাকার বেশি যদি ভ্যালুয়েশন থাকে তাহলেও একটা লম্বা প্রসেস রয়েছে, সেটা করতে হয়। আর সেই প্রসেসটা করতে আরও অনেক অসুবিধা হতে পারতো, যার জন্য আমি আর ওটা করতে গেলাম না। তো এখান থেকে একটা ফর্ম নিতে হবে, আর ভ্যালুয়েশন সার্টিফিকেট বের করতে হবে, তারপরে আমার গাড়ির A to Z সব ডকুমেন্টসগুলো এখানে জমা করতে হবে, যার জেরক্স আমি নিয়ে আসিনি এখন। তো তাতে আমার অনেকটা সমস্যা হতো, এমনও হতে পারতো আজকে আমি গাড়িটা ট্রাভেল করাতে পারতাম না। তো যাই হোক, আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো চলো, হ্যাঁ হ্যাঁ চিপকা দিয়ে হো গেছে এখন। তো এই দাদাটাও আমার গাড়িটা ধাক্কা মেরে দিয়েছিল উপরে ওঠানোর সময়। তো টেনশন ওটাই যে 30,000 টাকা ভ্যালুয়েশন হয়েছে, যদি গাড়ির কিছু হয়ে যায় তো আমি 30,000 টাকার উপরে পাবো না, এটাই আমার প্রবলেম। আমি কালকে বসবো, পরশু দিন পৌঁছাবো, আর গাড়িটা পেতে পেতে আমার 25, 26 তারিখ 27 তারিখে আমি রিসিভ করতে পারবো, তার আগে আমার কাছে সময় হবে না। তো এখন 4 জনকে উঠিয়ে দিয়েছি, আর বাড়ি যাওয়ার জন্য আমাকে এখান থেকে র্যাপিডো করতে হবে, একটা বাইক বুক করব, আর সেটাকে নিয়ে চলে যাব শিয়ালদা, আর শিয়ালদা থেকে ট্রেনে করে বাড়ি যাব হাবড়াতেও প্রচুর কাজ রয়েছে আজকে, কারণ কালকে আমার ফেরার টিকিট, যার জন্য আমাকে হাবড়া থেকে বাড়ি পৌঁছাতে রাত 8টা 9টাও বেজে যেতে পারে। কিছু বলতে পারছি না প্রপার কয়টায় বাড়ি পৌঁছাবো। তো চলো বাইরে গিয়ে একটা র্যাপিডো করা যাক। कितना चाहिए, कितना पार्किंग चार्ज चाहिए बताओ, जल्दी से बताओ। तो पार्किंग चार्ज कितना चाहिए, तुम्हारा शिकायत करूंगा मैं। একটা র্যাপিডো বুক করেছিলাম, তো আমার কাছে 250 টাকার পার্কিং চার্জ চাচ্ছিল। কলকাতা পুলিশে কমপ্লেন করে 2 জনের উপরে 2000 ফাইন করে বাড়ি যাচ্ছি। তো শিয়ালদা থেকে এখন আমি হাবড়ায় চলে এসেছি, আর টাইম হয়ে গেছে ব্লগটা এন্ড করার। তো আজকে এখানেই এন্ড করছি, আর শেষ করার আগে পুরো প্রসেসটা একবার বলে রাখি। তো স্টেশনে যাওয়ার আগে ভালো হবে যদি আরসি আর আধার কার্ডের জেরক্সটা করে নেওয়া হয়। তারপরে স্টেশনে যে প্রথম কাজ হবে পেট্রোল বের করে গাড়িটা প্যাকিং করা, সেটা তুমিও করতে পারো আর ওদেরকে দিয়েও করাতে পারো। ওদেরকে দিয়ে করালেই বেটার হবে, কারণ ওদের ওই জিনিসটার হ্যাবিট রয়েছে, আমরা প্যাকিংটা করাতে পারি না। কিন্তু আজকে আমার গাড়িটার যে প্যাকিং হয়েছে সেটাতে আমি অন্তত খুশি না। আর ভালো হয় যদি তোমরা যে প্লাস্টিক বাবলসের যে প্যাকেটগুলো থাকে সেটা যদি নিয়ে যাও আর ওখানে গিয়ে ওদেরকে দিয়ে প্যাকিং করাও, সেটাই ভালো হবে, কারণ ওদের কাছে প্যাকিং করানোর মতন বেশি কোনো সামান থাকে না। তো গাড়ি প্যাকিং হয়ে যাওয়ার পরে গোডাউনে নিয়ে যেতে হয়, ওরা আমাকে দিয়েই করাতে চেয়েছিল, কিন্তু আমি সেটা করিনি, ওদেরকে দিয়েই গাড়ি ধাক্কা মেরে গোডাউন অবধি নিয়ে গেছিলাম। আর সেখানে গিয়ে আমাকে অফিসিয়াল কাজগুলো করতে হয়েছে, আমার আরসি আর আধার কার্ডের জেরক্সটা দিতে হয়েছে। ওরা ওখান থেকে একটা রিসিপ্ট দিয়েছিল আমাকে, সেটা নিয়ে বিল কাউন্টারে যে বিল করে টাকাটা জমা করে একটা কিউআর কোডের মতন গাড়িতে ফিরে একটা কিউআর কোডের মতন একটা জিনিস দিয়েছে, যেটা নিয়ে এসে আবার গাড়িতে চিপকানো হয়েছে। আর তারপরে আমাকে ফাইনাল কপিটা দেওয়া হয়েছে রিসিভ করার জন্য। তো কালকে সকালবেলা গাড়িটা দুরন্ত এক্সপ্রেসে বসবে। আসলে দুরন্ত এক্সপ্রেসে আমার বসার ইচ্ছা ছিল, কিন্তু টাইমটা ঠিক না গাড়িটার, কারণ সকাল 5টায় গাড়ি ছাড়ে আর রাতে গাড়ি পৌঁছায় নাগপুর। তো যার কারণে আমরা কোনোদিন দুরন্ততে বসতে পারিনি। কিন্তু টারজান প্রথমবার ট্রেনে উঠলো আর সেই দুরন্ত এক্সপ্রেসেই উঠলো, আর ওবি মানুষের ভাড়ার থেকে কম ভাড়ায় চলে গেছে। এবার যতক্ষণ না আমি নাগপুরে যে ওকে রিসিভ করছি ততক্ষণ আমার মাইন্ডে টেনশন কমবে না, আর দিমাগটা চড়াই থাকবে। তো দেখা যাক, আমি 26 তারিখের আগে রিসিভ করতে পারবো না, তো খুব সম্ভবত 26 তারিখে আমি গাড়ি রিসিভ করে নেব। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটন প্রেস করে দিও, যাতে করে যখনই কোনো ভিডিও নতুন আপলোড হবে সেটার নোটিফিকেশান পৌঁছে যায় তোমার মোবাইলে। তো চলো বাই বাই।